নমস্কার সকলকে, আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি যে নতুন ভিডিও সিরিজটা শুরু করেছি, আজকে তার তৃতীয় দিন। আজকে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে উঠে এসেছে। আমার গলাটা একটু বসে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য কালকে ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিও দিচ্ছি। প্রথমেই আমরা যেটা তোমাদের সব থেকে বেশি উঠে এসেছে, সব থেকে বেশি তোমরা কমেন্ট করেছো, সেটা হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যান নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, তোমরা যারা দেখোনি এখনো তারা একটু দেখে নেবে লেসন প্ল্যানের ভিডিও। লেসন প্ল্যান কি, কেন লেসন প্ল্যান করা হয়, সেটা সবটাই দেওয়া রয়েছে। আজকে আমরা পড়বো লেসন প্ল্যানের যে স্কিলগুলো রয়েছে, সেই স্কিল। তো তার আগে ছোট করে একটু লেসন প্ল্যানটা বলে দিই। লেসন প্ল্যান কথার অর্থ হচ্ছে পাঠ পরিকল্পনা, অর্থাৎ পরের দিন আমরা ক্লাসে যেগুলো পড়াবো বাচ্চাদের, সেই পাঠটা আরো বেশি আকর্ষণীয়, সুন্দর, সহজ করে তোলার জন্য আমরা যে পরিকল্পনাটা নিয়ে থাকি, সেটাই হচ্ছে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। তোমাদেরকে যখন আমি লেসন প্ল্যান পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের বাচ্চাদের স্কুল ছুটি হয় প্রাইমারি স্কুলগুলো 3:30-র সময়, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকার প্রাইমারি স্কুল ছুটির সময় হচ্ছে 4টে। এই আধ ঘন্টা তাহলে আমরা কি করি? এই আধ ঘন্টা তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমরা কিছু অফিসিয়াল কাজকর্ম যদি কিছু থেকে থাকে, কোনো টিচারের দায়িত্বে থাকে, তিনি সেটা করেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই লেসন প্ল্যান তৈরি করি, অর্থাৎ পরের দিন কি পড়াবো বাচ্চাদের সেই পরিকল্পনা আমরা তৈরি করি। সেখানে কিছু টিএলএম বানানোর থাকতে পারে, সেইগুলো আমরা বানাই, বা কোনো চার্ট বানানোর থাকতে পারে, সেগুলো আমরা বানাই, বা কিভাবে পড়াবো সেটা আমরা মেন্টালি ঠিক করে নিই। তো সেটাই হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যান করে নিলে কি সুবিধা হয়? প্রথমত হচ্ছে লেসন প্ল্যান যখন আমরা করে নিই তখন বিষয়টা কি হয়, আমাদের কাছেও ক্লিয়ার হয়ে যায়। এবার যখন পরের দিন আমরা ছাত্র বা ছাত্রীকে বিষয়টা বোঝাতে যাই, তখন আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা খুব কম সময়ের মধ্যে বিষয়টা উপস্থাপিত করতে পারি, বা তখন যে ভাবনাটা বা যে উদাহরণগুলো আমাদেরকে ভাবতে হয়, সেটা যদি আমাদের অলরেডি আগে থেকে রেডি করা থাকে, তখন সেই ভাবার সময়টা থাকে না, আমরা খুব সহজেই পাঠটা আকর্ষণীয় করে তুলতে পারি। বা যদি কোনো গল্প বলার থেকে থাকে, সেটাও আমরা খুব সহজেই তাদেরকে সেই গল্পটা দিয়ে শুরু করে আমরা পাঠে চলে যেতে পারি। এই হচ্ছে লেসন প্ল্যান। এবার এই লেসন প্ল্যানের স্কিল নিয়ে তোমরা জানতে চেয়েছো। লেসন প্ল্যানে মেন হচ্ছে 5টি স্কিল রয়েছে। যখন আমরা লেসন প্ল্যান তৈরি করি তখন এই 5টি স্কিলকে মাথায় রেখেই আমরা লেসন প্ল্যানগুলো বানাই। প্রথমটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। যদি আমরা বাংলায় বলি কি হবে? পাঠ উপস্থাপনের দক্ষতা। এটা কি? এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা কিভাবে পাঠটা উপস্থাপন করব। তার কারণ বিষয়টা কখন ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় হবে? যদি আমরা তারা যেটা জানে সেটা দিয়ে আমরা কোনো গল্প শুরু করি। যেমন তোমাদেরকে আমি এর আগেও একটা উদাহরণ, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি ক্লাস 1-এ পড়াতে গিয়েছিলাম। ক্লাস 1-এর আমি বাংলা নিচ্ছিলাম। এবার যখন ওই পাতাটা আমি খুললাম, যে পাতাটা আমি পড়াবো, সেই পাতাটা খুলেই আমি দেখলাম সেখানে বিভিন্ন পশু পাখির ছবি দেওয়া রয়েছে, গাছের ছবি দেওয়া রয়েছে, সাপ বেজি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির সেখানে ছবি দেওয়া রয়েছে। এবার তাদেরকে আমি একটা গল্প বলার মাধ্যমে শুরু করলাম। কিসের গল্প? চিড়িয়াখানার গল্প। কারণ চিড়িয়াখানা একমাত্র জায়গা যেখানে আমরা বিভিন্ন পশু পাখিকে দেখতে পাই, এবং বাচ্চারা সাধারণত এই চিড়িয়াখানার সঙ্গে পরিচিত। কেউ কেউ তারা বেড়াতে গেছে, কেউ তারা বিভিন্ন জায়গায় চিড়িয়াখানার গল্প শুনেছে বা ফোনে দেখেছে। যেভাবেই হোক না কেন বাচ্চারা চিড়িয়াখানার সঙ্গে পরিচিত, তাহলে তাদের সঙ্গে আমি গল্পটাই শুরু করলাম। তোমরা কোনোদিন চিড়িয়াখানায় গেছো? আচ্ছা, চিড়িয়াখানা ইংরাজি কি বলতো? তাহলে এই যে গল্পের মাধ্যমে আমরা তাদের কাছে পাঠটা শুরু করছি, তাদের মনোযোগ আকর্ষণ করছি, তাদের পূর্ব জ্ঞান যাচাই করছি, সেটাই হচ্ছে স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন, মানে পাঠ উপস্থাপনার দক্ষতা। তাহলে সেটা কি? পাঠ শুরুর সময় শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য পূর্ব জ্ঞান যাচাই, মানে আগে থেকে তার কি বিষয়ে জ্ঞান আছে সেটা আমরা যাচাই করব। যেমন এই যে চিড়িয়াখানা, তাদেরকে আমি প্রথমেই বললাম, জিজ্ঞাসা করলাম তোমরা কোনোদিন চিড়িয়াখানায় গেছো? আচ্ছা, চিড়িয়াখানা ইংরাজি কি বলতো? তোমরা চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখেছো? বা তারা একটা একটা করে নাম বলবে, আমি একটা একটা করে বোর্ডে লিখতে থাকবো। এবার কখনো তাদেরকে তার ইংরাজি নামটা জিজ্ঞাসা করবো, যেমন তারা যদি কেউ বাঘ বলে, আমি তাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা বাঘ ইংরাজিতে কি বলে তোমরা জানো? সেটা পাশে লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে কি? পূর্বজ্ঞান যাচাই করো। কখনো কখনো ছোট ছোট বানানগুলো তাদেরকে জিজ্ঞাসা করবো, তারা কেউ বলতে পারছে কিনা দেখবো, কারণ ছোট ছোট বানান যেমন বাঘ, হরিণ, সেগুলো অলরেডি ছোটবেলাতেই তারা শিখে নিয়েছে। কারো তারা শিখে নিয়েছে, যেহেতু তারা ক্লাস 1-এ পড়ছে এখন। তাহলে এইটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই করা, এবং পূর্বজ্ঞানের সঙ্গে নতুন পাঠের সংযোগ সাধন। এইবার আস্তে আস্তে আমি আমার পাঠে প্রবেশ করব, আমার ওখানে যেটা পাঠ আছে সেটা আমি তাদেরকে পড়ানো শুরু করব। দ্বিতীয়ত, স্কিল অফ কোয়েশ্চেনিং,
প্রশ্নকরণের দক্ষতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা বাচ্চা সে সবসময় আমাদের সব কথা শুনবে না, কিন্তু তাদের মধ্যে থেকে আমি যদি কাউকে প্রশ্ন করতে থাকি যে রাহুল বলো তো এটা কি, সে উত্তর দিল, বাকিদেরকে বললাম আচ্ছা বলো তো রাহুল কি বললো, তখন কি হচ্ছে আস্তে আস্তে তারা পাঠের সঙ্গে প্রবেশ করছে বা সকলে মনোযোগ দিতে শুরু করছে যে স্যার বা ম্যাম আমাকেও প্রশ্ন করতে পারে। বা আমি কেউ একটা রিডিং, কাউকে একটা রিডিং পড়তে দিয়েছি, মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বললাম আচ্ছা তোমার পাশে যে বসে আছে সৌমিতা, ও তুমি পড়ো তো দেখি। তাহলে এই যে জিনিসগুলো যখন আমরা তাদের সাথে করবো, বা হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম বলতো বল বানান কি, তাহলে এই যে পাঠটা যখন আমি তাদেরকে পড়াচ্ছি তাদের মধ্যে যখন তাদের মধ্যে থেকে আমি যখন প্রশ্ন করছি বিভিন্ন ধরনের, সেটা যুক্তিসম্মত প্রশ্ন হতে পারে, চিন্তাশীল প্রশ্ন হতে পারে, সেটা পাঠের সঙ্গে যুক্ত, সেই যখন তাদেরকে সেই প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো যখন তারা উত্তর দিচ্ছে মানে তারা পাঠে আরো মনোযোগী হয়ে উঠছে। তাহলে এই যে প্রশ্নকরণের দক্ষতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা পাঠটা পড়াবো, পাঠ পড়ানোর সময় পাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কিছু গুরুত্বপূর্ণ চিন্তাশীল প্রশ্ন করব, যাতে তারা মানে শিক্ষার্থীরা পাঠে সক্রিয় অংশগ্রহণ করে বা মনোযোগ দেয়, সক্রিয় অংশগ্রহণ করে। কারণ পাঠে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর স্কিল, 3 নম্বর স্কিল হচ্ছে স্কিল অফ এক্সপ্লেনিং। এক্সপ্লেন করা মানে কি, ব্যাখ্যা করা। তার মানে কি, ব্যাখ্যা দানের ক্ষমতা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষক বা শিক্ষিকার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমরা বিষয়বস্তুকে, যে কোনো বিষয়বস্তু যেটাই তাদেরকে পড়াই না কেন, সেই বিষয়বস্তুকে খুব সহজ এবং আকর্ষণীয়ভাবে ব্যাখ্যা করব, যাতে শিক্ষার্থীদের সামনে বিষয়টা, যে বিষয়টা আমি তাদেরকে পড়াচ্ছি সেটা ছবির মতো ভেসে ওঠে এবং বিষয়টি তারা খুব সহজেই বুঝতে পারে। মানে কিরকম, আমি যেটা পড়াবো সেটা তাদেরকে আমাকে এক্সপ্লেন করতে হবে। যেমন আমি তাদেরকে যদি একটা, তোমাদেরকে ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি যদি তাদেরকে ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিতে চাই, বা ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিতে যখন যাচ্ছি, তখন আমি তাদেরকে কিভাবে ধারণা দেব? প্রথমত হচ্ছে, এবার তাদেরকে আমি কি বলবো, কয়েকটা প্রথমে আমি পূর্বজ্ঞান যাচাই করব। এবার পূর্বজ্ঞান যাচাই করার জন্য কি বলবো, ধর আমার হাতে ধর একটা লেবু নিলাম, হুম, এবার ওই লেবুটা তাদেরকে দেখিয়ে বললাম আচ্ছা বলো তো এটা কি, তখন তারা বলবে এটা লেবু। এবার লেবুটা দেখানোর পর আমি বললাম আচ্ছা এবার এই লেবুটাকে যদি আমি সমান 4টে টুকরো করি, এবার তাদের সামনে আমি লেবুটাকে 4টে টুকরো করলাম, টুকরো করে বললাম আচ্ছা এই যে একটা অংশ দেখতে পাচ্ছ, এই একটা অংশকে আমরা কি বলবো, তখন তারা বলবে 4/1 এবার এই যে 4/1 এটাকে কি বলা হয়, তাকে তখন আমরা তাদেরকে শেখাবো এটাকে 1/4 অংশ বা 1/4 অংশ বলা হয়। তার মানে কি, তারা পাঠে এবার প্রবেশ করলো। মানে চকলেটের মতো করে আঁকলাম, আমি বললাম এই চকলেটটায় ধরো 10টা ছোট ছোট অংশ রয়েছে, এবার এখান থেকে দুটো অংশ আমি আমার ভাইকে দিয়ে দিলাম। এই যে এরকম ভাবে ধরো একটা ছবি আঁকলাম যে এটা একটা চকলেট, যে ডেরি মিল্ক চকলেট গুলো হয় এরকম একটা চকলেট। এবার এখানে ধরো 10টা অংশ রয়েছে, 1 2 3 4 5। এবার আমি এখান থেকে এই দুটো অংশ ধরো আমি সৌমিককে বললাম যে সৌমিক তোমার ভাইকে আমি দুটো অংশ দিলাম, তাহলে আমি ভাইকে কত অংশ দিলাম, তখন তারা বলবে কটা অংশ প্রথমে আমরা গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে মোট অংশ কটা, 10টা। তার মধ্যে ভাইকে আমি কটা অংশ দিলাম, দুটো অংশ। এবার আমি বললাম রিয়ার ভাইকে আমি 4টে অংশ দিলাম, তাহলে কটা অংশ দিলাম রিয়ার ভাইকে, কত অংশ, 1 2 3 4টে, তার মানে কতগুলোর মধ্যে কটা দিলাম, টোটাল কটা ভাগ, 10টা ভাগ। 10টা ভাগের মধ্যে রিয়ার ভাইকে কটা অংশ দিলাম, 4/10। তার মানে যদি আমরা এটাকে গণিতে প্রকাশ করি তখন সেটা কত হবে, 4/10। এবার এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটাকেই বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো অংশ রয়েছে, এই যে ওপরে একটা অংশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, নিচে একটা অংশ রয়েছে। এই ওপরের যে অংশটা থাকে তাকে বলা হয় লব, আর নিচে যে অংশটা থাকে তাকে বলা হয় হর।
যে আমরা একটা চকলেট দিয়ে আমরা বিষয়টাকে উপস্থাপিত করলাম। তার মানে এটা হচ্ছে স্কিল অফ এক্সপ্লেনিং। এবার সেটা অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে বললাম, যে কোনো যদি বাংলা পড়া সেক্ষেত্রে আমরা কবিতা বা গল্পের মাধ্যমে বিষয়টাকে বোঝাবো। 4 নম্বর পার্ট, স্কিল অফ ইলাস্ট্রেটিং। স্কিল অফ ইলাস্ট্রেটিং উইথ এক্সাম্পল। তার মানে কি, আমরা বিষয়টাকে আরো বিস্তৃত করব কিসের সাহায্যে? উদাহরণের সাহায্যে। তার মানে আমরা যখন যে জিনিসটাকে বোঝাবো, সেই বোঝানোর পর সেখানে আমাকে কিছু বাস্তব উদাহরণ দিতে হবে, কিছু ছবি দিতে হবে, ছবি আঁকতে হবে, এবং কোনো বাস্তব চিত্রের মাধ্যমে বা কোনো দৃষ্টান্তের মাধ্যমে, কোনো চার্টের মাধ্যমে আমরা কি করব? বিষয়টাকে তাদের সামনে আরো ভালো করে উপস্থাপিত করব, যাতে তাদের ভাষাটা, মানে তাদের বিষয়বস্তুটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। 5 নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে স্কিল অফ স্টিমুলাস, STIMULUS, স্টিমুলাস ভ্যারিয়েশন। এটার মানে হচ্ছে উদ্দীপকের পরিবর্তনের দক্ষতা। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা এই যে টিচিং লার্নিং যে মেটেরিয়াল গুলো রয়েছে, TLM, সেই TLM ব্যবহার করব। এছাড়া আমরা বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি করব, নাচ গানের মাধ্যমে বা কবিতা বলার মাধ্যমে বা ছড়ার মাধ্যমে আমরা বিষয়টাকে খুব সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করব। তাহলে শিক্ষক বা শিক্ষিকা এই ধাপে কি করছে? এই ধাপে বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি, নাচ গান, কবিতা, ছড়া ইত্যাদির মাধ্যমে বিষয়টা তাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। এছাড়া আরো কিছু স্কিল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা। কারণ প্রত্যেকদিন আমরা যখন ক্লাসে যাচ্ছি, তখন কিন্তু আমাদের যেমন আমরা বই পড়াচ্ছি, তেমনি ব্ল্যাকবোর্ডে লেখাটাও কিন্তু মাস্ট। মানে ব্ল্যাকবোর্ড ব্যবহার যদি আমরা করি, প্রাইমারি স্কুলের বাচ্চাদের কিন্তু আমরা খুব সহজেই বিষয়টাকে বোঝাতে পারবো। কারণ ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমাদের কাছে হয়তো কোনো টিচিং লার্নিং মেটেরিয়াল নেই, তখন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা ছবি এঁকে তাদেরকে বিষয়টা বোঝাতে পারি। বা যে কোনো জিনিস আমরা যখন লিখবো, তখন তারা কি করবে? সেটা বানানটা তারা শিখবে। বা আমরা অনেক সময় মুখে বললে বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হয় না, তাড়াতাড়িতে তারা হয়তো লিখে উঠতে পারে না, সেক্ষেত্রে আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার করে তারা খুব সহজে বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমরা তাদেরকে বিভিন্ন রকম কর্মপত্র করাই, ছোট ছোট প্রশ্ন করাই, সেগুলোর ক্ষেত্রে তাদের সুবিধা হয়। আর হচ্ছে ফিডব্যাক দক্ষতা। ফিডব্যাক দক্ষতা কি? আমরা তাদের মূল্যায়ন করলাম, মূল্যায়ন করার পর তারা কতটা শিখলো সেটা দেখলাম, তারপর তাদের যেটাতে সমস্যা রয়েছে সেটাকে আবার তাদেরকে যে উপস্থাপন করলাম, এই হচ্ছে ফিডব্যাক দক্ষতা। তাহলে লেসন প্ল্যান তৈরির জন্য এই 5টা স্কিল হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, ডিএলএড এ আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা তো সকলেই ডিএলএড ট্রেনিং করে এসেছি, কারণ আমরা প্রাইমারি স্কুলের টিচার, মানে আমরা সকলেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত। এবার তোমরা অনেকেই বলেছো যে দিদি অনেকদিন আগে ডিএলএড করেছি, ডিএলএড এ কি কি সাবজেক্ট ছিল সেটা আমাদের একটুখানি বলে দাও, খুব ভালো হয়। ডিএলএড এ আমরা দুটো ধাপে পরীক্ষা দিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, একটা হচ্ছে সেকেন্ড ইয়ার। এবার ফার্স্ট ইয়ারে আমাদের কি কি সাবজেক্ট ছিল? আচ্ছা, ডিএলএড এর সম্পূর্ণ কথা হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে দিই। এবার একটা জিনিস তোমাদের ছোট্ট করে বলে দিই, এই যে এলিমেন্টারি কথাটির মানে কি? এলিমেন্টারি কথাটির মানে কিন্তু প্রাথমিক শিক্ষা নয়। যদি তোমাদের মানে ইন্টারভিউতে হয়তো জিজ্ঞাসা করলো যে তোমরা তো সকলেই ডিএলএড করে এসেছো, তাহলে ডিএলএড এর সম্পূর্ণ কথা কি? এবার আমরা বললাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, কারণ এটা আমরা সকলেই পরিচিত। এবার তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে এলিমেন্টারি মানে কি, এবার তোমরা হয়তো বলে দিলে যে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রাইমারি এডুকেশন। এলিমেন্টারি কথাটির অর্থ কিন্তু প্রাথমিক শিক্ষা নয়, এলিমেন্টারি কথাটির অর্থ হলো প্রারম্ভিক শিক্ষা। কোন ক্লাস থেকে কোন ক্লাস? ক্লাস 1 থেকে ক্লাস 8। কারণ আমরা সকলেই যারা ডিএলএড করেছি, তারা যেমন প্রাইমারির পরীক্ষা দিতে পারি, তেমনি আপার প্রাইমারিরও আমরা পরীক্ষা দিতে পারি। তাহলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এটাকে বলা হয় এলিমেন্টারি এডুকেশন। মানে 1 থেকে 8 পর্যন্ত যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। তার মানে আমরা সহজেই বলতে পারি যে প্রাইমারি এডুকেশন কোনটা? ক্লাস 1 থেকে 5। আর তার সাথে পিপি আছে, মানে প্রাক প্রাথমিক রয়েছে। আর হচ্ছে আপার প্রাইমারি এডুকেশন। এই দুটো মিলে হচ্ছে কি এলিমেন্টারি এডুকেশন। এবার ডিএলএড এ আমাদের ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট ছিল সেটা আমরা আগে দেখে নিই। চাইল্ড স্টাডিজ। আর এবার বিভিন্ন সাবজেক্টগুলো ছিল, যেমন বেঙ্গলি,
ইংলিশ, ম্যাথমেটিক্স, আচ্ছা ইভিএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এছাড়া ছিল আমাদের আর দুটো সাবজেক্ট ছিল, কি একটা হচ্ছে প্রি ইন্টার্নশিপ অর্থাৎ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহান্সমেন্ট, আর কি আর একটা ছিল ফাইন আর্টস, ফিজিক্যাল হেলথ এডুকেশন, ক্রিয়েটিভ ড্রামা, এগুলো ছিল। এবার এগুলোর মধ্যে থেকে এই যে ক্রিয়েটিভ যে এগুলোর মধ্যে তোমার ক্রিয়েটিভ ড্রামার আর্ট এডুকেশনে 30 ছিল, মিউজিক এডুকেশনে ছিল 30, আর একটা হচ্ছে ওই যে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনে ওটাই ছিল 40। আর টোটাল আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা হতো হচ্ছে 700-তে, তার মধ্যে আমাদের পাস মার্কস ছিল হচ্ছে 300। তাহলে বুঝতেই পারছো 7টা সাবজেক্ট 100 করে 700-তে পরীক্ষা হতো। এবার সেকেন্ড যে ইয়ারে আমরা পড়াশোনা করেছি সেখানে কি কি সাবজেক্ট ছিল? সেকেন্ড ইয়ারে আমাদের ছিল, প্রথমেই ছিল আমাদের এডুকেশনাল স্টাডিজ, আর কি ছিল কন্টেম্পোরারি স্টাডিজ, পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং, যেটা আমরা বিভিন্ন স্কুলগুলোকে আমরা প্র্যাকটিস টিচিং করতে যেতাম। আচ্ছা, তারপরে হচ্ছে স্কুল বেসড অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ এডুকেশন। তাহলে ফিজিক্যাল আর হচ্ছে হেলথ এডুকেশন। আর একটা তোমরা প্রশ্ন আমাকে করেছিলে, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য শারীর শিক্ষা বই পড়াই কেন? এই যে আমাদের প্রত্যেকটা ক্লাসগুলোতে, প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ক্লাসে, আপার প্রাইমারি স্কুলে প্রত্যেকটা জায়গায়, মানে আপার প্রাইমারি যে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমাদের এই যে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা পড়ানো হয়। এবার আমরা এই যে স্কুলগুলোতে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা পড়ানো হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে স্বাস্থ্য ও শারীর শিক্ষা শিক্ষার্থীর কি করে, শরীর এবং মনের বিকাশ ঘটাতে সাহায্য করে। শারীরিক এবং মানসিক সুস্থতা কেবলমাত্র শিক্ষাকে উৎকর্ষিত করে না, দেশ এবং জাতিকে সমৃদ্ধ করে। নাগরিকদের দক্ষতা, জ্ঞান, তারপরে তোমার হচ্ছে বুদ্ধিমত্তা, উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটে। তাই শিক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়েও যত্নবান, মানে শিক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য এবং শারীর শিক্ষার বিষয়েও আমাদের যত্নবান হওয়া উচিত। হলো? তাহলে স্বাস্থ্য শারীর শিক্ষা খুব সহজে ছোট করে যদি আমি বলি তাহলে কি বলবো আমরা উত্তরটা, যে এখন বিদ্যালয়গুলোয় সার্বিক বিকাশের কথা বলা হয়েছে। এখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসে গেছে, যেখানে আমরা শিক্ষার্থীর সার্বিক বিকাশের কথা বলছি। অর্থাৎ শিক্ষার্থী স্কুলে এসে তার পুঁথিগত শিক্ষা হবে, তার জ্ঞান বাড়বে, তার দক্ষতা বাড়বে, তার তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক বিকাশ ঘটবে, যেমন তার মূল্যবোধ গড়ে উঠবে, অন্যকে সহযোগিতা করার মনোভাব গড়ে উঠবে, বন্ধুত্বপূর্ণ আচরণ হবে, এবং তার সাথে সাথে তার কি হবে, স্বাস্থ্য এবং শরীরের বিকাশ ঘটবে, মনের বিকাশ ঘটবে। আর এই আমাদের শরীর এবং মনকে ভালো রাখতে সাহায্য করে কে, মানে খেলাধুলা। তাহলে স্বাস্থ্য শারীর শিক্ষা কেন আমাদের জানা প্রয়োজন? কারণ স্বাস্থ্য শারীর শিক্ষা শিক্ষার্থীর মনের বিকাশের সাহায্য করে, এবং এই যে আমাদের যে বিভিন্ন পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের সাফল্যের অন্যতম কারণই হচ্ছে তার মন এবং স্বাস্থ্যের বিকাশ। স্বাস্থ্য শারীর শিক্ষা প্রথম শুরু হয়েছিল কত সালে, মানে এই যে স্বাস্থ্য শারীর শিক্ষা বইটা যেটা আমরা এখন পড়ি সেটা 2013 সালে প্রথম প্রকাশ হয়েছিল। আর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? শঙ্কর বসাক। তাহলে আশা করবো তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কেন আমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা পড়ানো হয়। কারণ এই যে বিভিন্ন রকম যে স্বাস্থ্য শারীর শিক্ষার মাধ্যমে আমরা এই যে বিভিন্ন ধরনের বইগুলো তোমরা খুললেই দেখবে সেখানে বিভিন্ন ধরনের কৌশল বর্ণনা করা থাকে, বিভিন্ন যোগাসন, ব্যায়াম থাকে, এছাড়া বিভিন্ন বিনোদনমূলক খেলা থাকে। সেই বিনোদনমূলক খেলা, ব্রতচারী, এইগুলোর মাধ্যমে কি হয়, শিক্ষার্থীর স্বাস্থ্য ও মানসিক বিকাশ ঘটে। তার ফলে কি হয়, তার ফলে আগামী দিনের একজন সুনাগরিক গড়ে ওঠে সেই শিক্ষার্থী। তাই শিক্ষার পাশাপাশি, আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বইটাও পড়ানো উচিত। বোঝা গেছে তাহলে স্বাস্থ্য শারীর শিক্ষা কেন আমাদের পড়ানো উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।
আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।